সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন প্রফেসর ডক্টর মেজবাহুল আজম সওদাগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের চেয়ারম্যান মামুন রানা। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 5 ফেব্রুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরে শুধুমাত্র আজকের এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বন ধ্বংস করে সাংসদ পুত্রের জাহাজ ভাঙার ইয়ার্ড। 2012 এক দফা ও অসহযোগের ডাক দিবেন খালেদা জিয়া। 2013 বিরোধী রাজনীতি নির্মূলে সরকার সব চেষ্টা করছে। 2015 বন্দুকযুদ্ধে নিহত 2, একজন ব্যবসায়ী অপরজন কর্মচারী। 2016 মানবজমিনকে মাহাথির বিন মোহাম্মদ, বাংলাদেশের রাজনীতি বেশি উন্নয়ন কম। 2017 কমে আসছে অর্থ ফেরতের আশা, রিজার্ভের অর্থ চুরির 1 বছর। 2018 ঘোষণা দিয়ে প্রশ্ন ফাঁস, ধরার কেউ নেই। 2019 ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 10টার পর মিছিল মিটিংয়ে ছাত্রলীগের নিষেধাজ্ঞা। 2021 আল জাজিরায় অপপ্রচারে নিন্দা বিশিষ্টজনদের। 2022 যশোরে যুবদলের সমাবেশের লাঠিচার্জ, পাল্টাপাল্টি অভিযোগ। 2024 স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, 6 শিক্ষার্থীকে বহিষ্কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 6 শিক্ষার্থীর 4 জনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা। দর্শক, শিরোনামগুলো দেখলাম। এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি মেজবাহুল আজম সওদাগর, আপনার কাছ থেকে। 2009 সালের একটি খবরের শিরোনামে আমরা দেখলাম বন ধ্বংস করে সাংসদ পুত্রের জাহাজ ভাঙার ইয়ার্ড। চট্টগ্রামে এই খবরটি। এরকম আরও অনেক খবর আছে। অজস্র দখল, বন ধ্বংস কেন, মানে ফসলি জমি বা সরকারি জমি, খাস জমি, রেলের জমি, এমন কোনো জমি নাই যা দখলের খবর আমরা পাইনি। প্রশাসন কেন আসলে এগুলোতে বাধা দিল না? এগুলো শাস্তির আওতায় কেন নিয়ে আসলো না? জবাবদিহিটা কেন করলো না? প্রশ্নটা হচ্ছে, যখন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয় তখন প্রশাসন এই ধরনের দখলের অংশ হয়ে যায়। কারণ ফ্যাসিবাদী শাসনটাকে টিকিয়ে রাখার স্বার্থে সারা দেশে শাসকরা একটা সিন্ডিকেট তৈরি করে। এর সাথে প্রশাসন এবং সরকারের একটা নেক্সাস তৈরি হয়, এবং এই যে পার্টগুলা, এগুলো এক একটা ফ্যাসিবাদী শাসনের এলিমেন্ট, এবং একটার সাথে একটার ইনসেপারেবল রিলেশনশিপ রয়েছে। অর্থাৎ একটাকে আরেকটার সাথে বিচ্ছিন্ন করতে পারবেন না আপনি। মানে তারা একটা চক্রের মধ্যে পড়ে যায়। এখান থেকে কি চাইলেই তারা বেরোতে পারে না, এখান থেকে চাইলে বের হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সিস্টেমটা এইভাবে ডেভেলপ করা হয়। প্রবেশ করতে পারবেন কিন্তু বের হতে পারবেন না। প্রবেশ করে কি সিদ্ধান্ত নিয়েই প্রবেশ করতে হয়, না অজান্তেই ভিতরে ঢুকে যায়? এটা এমন একটা সিস্টেম, আপনি সিদ্ধান্ত নিয়েও প্রবেশ করতে পারেন, আপনি যদি সিদ্ধান্ত নাও নেন তারপরে আপনি এখানে প্রবেশ করে যাবেন। সিস্টেমটি থাকে, যদি সিস্টেমটি থাকে আপনি ঢুকে যাবেন। এটি কি রাষ্ট্রীয় কাঠামোটাই এমন? রাষ্ট্রীয় কাঠামোটাই এমন, মানে এটাকে বলবেন যে ফ্যাসিবাদ হচ্ছে একটা গাছ আর এগুলো হচ্ছে তার শিকড়। আমাদের যে সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বা গভর্নমেন্টের যে সিস্টেম, সেই সিস্টেমে কি আসলে ফ্যাসিজম খুব সহজে স্প্রেড করতে পারে? সহায়ক পরিবেশটা কি সহায়ক? পরিবেশটা অনেকটা সহায়ক। পরিবেশটা সহায়ক বলতে আমাদের আইনি কতগুলো কাঠামো, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পলিটিক্যাল কালচার, এটি ফ্যাসিবাদী শাসন এর উপযোগী করার আগে কিছু স্টাডি হয়েছে এগুলো নিয়ে। এগুলোতে গভর্নমেন্ট হাত দিয়ে আইনি কাঠামোগুলোকে সফট করে নিয়েছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে পারেন আপনি, যে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে তাহলে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা সম্ভব না, এই জন্য এটা সংশোধন করে ওটা মূলোৎপাটন করে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক আইনি কাঠামো প্রত্যেকটা পর্যায়ে, আইন বলেন, আইনের যে উপ আইন যেগুলো আছে, বিধিমালা, সব জায়গায় এগুলো করা হয়েছে, করে শাসনটাকে এস্টাবলিশ করেছে। আমি যেটি বলছিলেন যে এই যে সিন্ডিকেটের কথা বললাম, যে দখল,
এই দখল হচ্ছে যে সিন্ডিকেটটা, ফ্যাসিবাদী শাসকরা নিজেকে টিকিয়ে রাখার জন্য এই সিন্ডিকেটটা তৈরি করে। কিন্তু সিন্ডিকেট তৈরি করলেই তো হবে না, সিন্ডিকেটকে সার পানি পুষ্টি দিয়ে মোটা তাজা করতে হবে। তো মোটা তাজা করার জন্য তখন তাদেরকে এই সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয়, কোথায় দখল করতে হবে, কোথায় চাঁদাবাজি করতে হবে, কোথায় রাষ্ট্রীয় সুবিধাগুলো নিতে হবে, কোথায় বসতে হবে, বিশাল চক্র তৈরি হয়। এবং প্রশাসনের যোগসাজশে, সরকারের পৃষ্ঠপোষকতায় কন্টিনিউয়াস এই কাজগুলো চলতে থাকে। এবং বিচ্ছিন্নভাবে প্রশাসন যদি চায় যে বিচ্ছিন্নভাবে এই জায়গাগুলো আমি বন্ধ করবো, আপনি যেমন বললেন যে প্রশাসন দেখভাল করার কথা, প্রশাসনটা দেখভাল করতে পারবে না, চাইলেও চেষ্টা করলে ওটা সফল হবে না। এটার একমাত্র উপায় হচ্ছে ফ্যাসিবাদী শাসনকে মূলোৎপাটন করার মধ্য দিয়ে প্রত্যেকটা শিকড় তার ভেঙে যাবে। এবং বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে, এটা শুধু এর শেকড়টা শুধু বাংলাদেশে না, এর শেকড়টা বাংলাদেশের বাইরেও ছিল। যার ফলে কি হয়েছে দেখেন, যার ফলে কি হয়েছে, ফ্যাসিবাদী শাসন মূলোৎপাটিত হওয়ার সাথে সাথে এর যে শেকড়টা বাইরে ছিল, জনসাধারণ সেই শেকড়টাও কেটে দিয়েছে। কেটে দেওয়ার ফলে তারাও কিন্তু এখন উন্মাদ হয়ে গেছে, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। আপনি দেখেন, বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন মূলোৎপাটন করা হয়েছে, তো এখানে প্রতিবেশী একটা দেশের সাথে এর সাথে সম্পর্ক খারাপ হবে কেন? এর কারণটা হচ্ছে মানে এই শাসকের সাথে তো কোনো প্রতিবেশী রাষ্ট্রের থাকার কথা না, থাকার কথা কিন্তু ছিল। মানে এখানে তো পিপল টু পিপল রিলেশন ডেভেলপ করার কথা। এইখানে হচ্ছে ইটালির মুসোলিনি, তারপরে আপনি যাদের ফ্যাসিবাদী শাসকের কথা বললেন, তাদের সাথে হাসিনার পার্থক্য এখানে। হাসিনা তাদের চেয়ে কয়েক গ্রেড এগিয়ে ছিলেন। অবশ্যই ফ্যাসিস্ট, মানে ফ্যাসিস্টের মানে এক্সট্রিম ফ্যাসিস্ট আমি বলবো। সে এটিকে অনেকে মাফিয়াতন্ত্র বলে। মাফিয়াতন্ত্র, হ্যাঁ, অনেকে এটাকে মাফিয়াতন্ত্র, এই জন্যই অনেকে এটা ফ্যাসিস্ট না বলে তার চেয়ে আরও বেশি যেটাকে বলে মাফিয়াতন্ত্র। কেন বলতে চায় এটা, যে ফ্যাসিস্ট যারা ছিল, আপনি জার্মানি, ইটালি এগুলো যদি ব্যাখ্যা করেন, তাদের একটা প্রচণ্ড ধরনের দেশপ্রেম ছিল। তারা নিজের দেশকে সারা পৃথিবীর সামনে গৌরবান্বিত করে তুলে ধরতে চেয়েছিলেন, সেটা অবৈধ উপায়ে, সেটা জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার একটা প্রজেক্ট হাতে নিয়েছিলেন। কিন্তু হাসিনার ব্যাপারটা সেটা ছিল না। হাসিনার ব্যাপারটা ছিল এই দেশটাকে অন্য দেশের হাতে তুলে দেওয়া। মামুন রানা, আরেকটি বিষয় যে 12 তারিখের পরেই তো আমরা প্রত্যাশা করি একটি নতুন সরকার, নতুন একটি শাসন ব্যবস্থায় আমরা যাব। শাসন ব্যবস্থায় না, নতুন একটি সরকার আমাদের রাষ্ট্র পরিচালনা বলেন বা শাসন ভার নেবেন। তো পুরনো সিস্টেমেই যদি শাসন করতে থাকেন, সিস্টেম তো সহায়ক ফ্যাসিস্ট হবার জন্য। সেই সরকার হয়তো বিপুল জনপ্রিয়তা নিয়ে বা বিপুল জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার একটি সরকার গঠন করবেন। সেই সরকারও তো এই সিস্টেমে যদি চলতে থাকে, তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার প্রবণতা বা সুযোগ রয়েছে। সেই সুযোগটি থেকে যেহেতু আমাদের সামনে একটা রক্তাক্ত 24 আছে, ওই বাস্তবতার মধ্যে আমরা আর যেতে চাই না, এই সিদ্ধান্ত তো আমাদের সবার। ওই সরকারকে কি করতে হবে, বা ওই সরকার যদি কোন কোন জায়গাগুলো নিয়ন্ত্রণ না করে, তাহলে ফ্যাসিজমের মধ্যে ঢুকে যাবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে। ফ্যাসিস্ট কিন্তু ওয়ান কাইন্ডস অফ অর্গানাইজ ক্রাইম, ইটস এ মাফিয়াতন্ত্র। স্যার যেটা বলছে, মাফিয়ারা যেমন একটা অর্গানাইজ একটা ক্রাইম করে, ফ্যাসিস্ট কিন্তু সে বিচার ব্যবস্থাকে ধ্বংস করবে, মানুষের ভোটাধিকারকে ব্যাহত করবে, মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি চালু করে দিবে। ভয়, মত প্রকাশের জন্য ভয়, একটা কথা বলার জন্য ভয়। এই ভয় যখন চালু করে দিবে, তখন ফ্যাসিজমের যে প্রাইমারি স্টেজটা তারা শুরু করে, মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া। এই ভয়টা তারা মানে খুব সুন্দরভাবে ইনজেক্ট করতে পেরেছে, এই জন্য তারা মানে ফ্যাসিবাদটা টিকিয়ে রাখতে পেরেছিল। এখন আমাদের নেক্সট যে অপশনটা, আমাদের মেইন হচ্ছে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটাকে অবাধ রাখতে হবে। স্বাধীনভাবে আপনি মত প্রকাশ করলেন, রাষ্ট্র বা যারা শাসক তাদের কানের আশপাশ থেকেও গেল না, তাহলে লাভ কি হলো? এখানে ফ্যাক্ট হচ্ছে সরকার এবং রাষ্ট্র দুটি কিন্তু আলাদা। কিন্তু সরকার কি করে, তার ক্ষমতা দিয়ে অথবা মেকানিজম দিয়ে রাষ্ট্রকে গিলে ফেলে। সরকার যখন রাষ্ট্রকে গিলে ফেলে, তখন কিন্তু রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। কাজ করতে না পারাতে এই সরকার একটা সুযোগ পেয়ে যায় রুল করার জন্য, মানুষের উপর নিষ্পেষিত করার জন্য তারা একটা সুযোগ পেয়ে যায়। এই সুযোগটা আমরা বন্ধ করতে পারি একমাত্র মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে। আমাদের যে পিওর ডেমোক্রেসিটা, আমাদের তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। না, আমার প্রশ্নটি ওই জায়গায় না।
তথ্যেরও অবাধ প্রবাহ থাকলো, মত প্রকাশেরও অবারিত স্বাধীনতা থাকলো, কিন্তু যারা শাসক তারা কর্ণপাত করলো না, মানুষের কথায় কর্ণপাত না করবার সুযোগ আছে। প্রফেসর মেজবাহুল আজম সওদাগর কিন্তু সেই কথাটাই বললেন, আমাদের সিস্টেমটাই হচ্ছে এমনভাবে ডেভেলপ করা যে ওখানে চাইলেই যে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে বা আপনাদের ব্যাখ্যা অনুযায়ী মাফিয়া হয়ে উঠতে পারে। তো কর্ণপাত করলো না, মত প্রকাশ করলেন, তাতে লাভ কি হলো? আসলে আমি মনে করি সিস্টেমটা ডেভেলপ করা না, গত ফ্যাসিস্ট সিস্টেমটাকে আস্তে আস্তে ডেভেলপ করেছে। এখন আমাদের সিস্টেমের রুটটাতে যেতে হবে, যে রুটটা কোথায়। বিচারহীনতার যে সংস্কৃতিটা, বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, আমাদের আইনের শাসন, জনগণের যে নাগরিক অধিকার, মানবিক মর্যাদার সাম্য, ন্যায়, এই জিনিসগুলো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারবে না। ওই রুটটাকে কেটে দিতে হবে। যেমন স্যার একটা কথা বলছে যে ফ্যাসিবাদের দেশের বাইরের যে রুটটা আছে, ওই রুট ফ্যাসিবাদের প্রশাসনের ভিতরে যে আমাদের এখন বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক জায়গায় কিন্তু ফ্যাসিবাদের রেখে যাওয়ার প্রেতাত্মারা আছে। এই যে রুটগুলো, এই রুটগুলো যদি আপনি আস্তে আস্তে আমরা কেটে দিতে এই না পারি, রুটগুলো যদি বীজ হিসেবে কাজ করে, এই বীজগুলো যদি আমরা কেটে দিতে না পারি তাহলে পরবর্তী সরকার যারা আসবে, মানে আমরা এই কিভাবে অর্গানগুলো, রানা আমরা কিভাবে কাটতে পারি? এখন আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের চিহ্নিত করতে হবে চিহ্নিত যে করতে ফ্যাসিবাদটা আসলে উত্থানটা যে হয়েছে বাংলাদেশে একদিনে তো হয় নাই। ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে উত্থান হয়েছে। এই উত্থান কোন কোন রুটে হয়েছে আমাদের একটু এইটা নিয়ে গবেষণা দরকার। এই রুটগুলো যদি আমরা কাটতে না পারি তাহলে এই সিস্টেমটা কিন্তু আরেকজনকে ফ্যাসিবাদ হওয়ার সুযোগ করে দিবে, ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দিবে। মেজবাহুল আজম সওদাগর, আপনার কাছ থেকে আরেকটি সংবাদের বিশ্লেষণ শুনতে চাই। 2017 সালের একটি খবরের শিরোনামে দেখলাম কমে আসছে অর্থ ফেরতের আশা, রিজার্ভের অর্থ চুরির 1 বছর। এর আগে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে রিজার্ভ চুরি হয়েছিল এবং আজও পর্যন্ত কিন্তু আমরা ফেরত পাইনি। এ দায়ভার কার? এটি কি আদৌ ফেরত আসবে, না এটি আবারও তদন্তে শেষ হবে? মাফিয়া চক্র যখন এই লুটের কাজগুলোতে হাত দেয়, পরবর্তীতে সেটা উদ্ধার করাটা অনেক মুশকিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। আপনি বাংলাদেশ ব্যাংকের একটা তথ্য জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে মানে যে সফটওয়্যারটা ছিল সেইটার সিকিউরিটির দায়িত্বে কিন্তু কোনো বাংলাদেশি ছিল না, আপনি জানেন। এবং খুব সম্প্রতি কিন্তু এই জায়গাটা থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে এবং বাংলাদেশি ইঞ্জিনিয়ার দিয়ে সেটার সিকিউরিটির দায়ভারটা এখন বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের হাতে। তা আপনি যদি এই বিষয়টা পুরোপুরি আপনি স্টাডি করেন, আপনি দেখবেন যে এই বিষয়টা খুবই রহস্যজনক। এখানে একটা হচ্ছে বিদেশিদের হাতে এই সিকিউরিটি সিস্টেমটা পুরোটা ছিল। 2 নম্বর হচ্ছে এই টাকাটা দ্রুত গতিতে এত দ্রুততার সাথে মাফিয়াদের হাতে চলে গেছে। চলে যাওয়ার পর এখন পর্যন্ত যে এটাতে মামলা হচ্ছে সেখানে কিন্তু টাকা পয়সা উদ্ধার করা সম্ভব হয়নি এবং অনেক ডিলে হয়ে গেছে। এবং এটা এক জায়গাতে কতবার হাত বদল হয়ে বিভিন্ন জায়গা থেকে জায়গায় চলে গেছে। তদন্ত হচ্ছে, সেই তদন্ত রিপোর্ট তো ফ্যাসিস্ট আমলে সেই তদন্ত রিপোর্টও প্রকাশ হয়নি। সুতরাং এতদিন পর এই টাকা উদ্ধারের কোনো সম্ভাবনা আছে ভবিষ্যতে খুব একটা অগ্রগতি। আরেকটি খবরের শিরোনামে আমরা দেখলাম 2016 সালের খবর ছিল এটি। দৈনিক মানবজমিন পত্রিকাকে মাহাথির বিন মোহাম্মদ একটি ইন্টারভিউ দিয়েছিলেন, তাতে তিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতি বেশি, উন্নয়ন কম। কিন্তু বিগত সরকার তো বলেছে তারা ব্যাপক উন্নতি করেছে, উন্নয়ন করেছে। উন্নয়নের যে ধারণাটা, উন্নয়নের যে কনসেপচুয়ালাইজেশন, ওটা ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি আসলে, এইটাই বাংলাদেশে বিকৃতভাবে প্রচার করা হয়েছিল। বিকৃতভাবে প্রচার করা হয়েছিল কিভাবে? ধরেন যে একটা মেগা প্রজেক্ট, হ্যাঁ, শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারটাকে দেখায় এইটাকে ডেভেলপমেন্ট হিসেবে সারা দেশের মানুষের কাছে প্রচার করতে। অথচ ডেভেলপমেন্টের অনেক ইন্ডিকেটর আছে, ইনফ্রাস্ট্রাকচারগুলো তার মধ্যে একটা। এখন সর্বনাশটা হয়েছে কোথায়? অনেকেই এই কথাটা শুনে হাসে বা না বুঝেই, হ্যাঁ রাস্তাঘাট হয়েছে, ব্রিজ হয়েছে, লাল নীল বাতি জ্বলতেছে, তারপরে ফ্লাইওভার হয়েছে, কত সুন্দর, কি ডেভেলপমেন্ট। কিন্তু ডেভেলপমেন্ট তো আসলে এটা না। ডেভেলপমেন্ট হচ্ছে যে আপনার গভর্নেন্স যে ইন্ডিকেটরগুলো, সেই ইন্ডিকেটরগুলোতে আপনার কি হয়েছে, আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে আপনার কি হয়েছে, আপনার ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার কি হয়েছে, মানুষের জীবন মান কতটুকু বেড়েছে, মানুষ কতটা স্বাস্থ্যসেবা পাচ্ছে, করাপশনের ইন্ডিকেটর কি, তরুণ সমাজ বেকার হয়ে পড়ছে নাকি তরুণ সমাজ হতাশায় পড়ছে, নাকি তরুণ সমাজ কাজের দিকে এগুচ্ছে, তরুণ সমাজের দৃষ্টিভঙ্গি কি, অনেকগুলো বিষয় হচ্ছে ডেভেলপমেন্টের ইন্ডিকেটর। এগুলো নিয়ে কোনো একটা কথা বলতো না, কথা বলতো একটা নিয়ে যে সুন্দর ওই 300 ফিটের ইয়াটা দেখাইতো,
তারপরে মেট্রো রেল যাচ্ছে, তারপরে আপনার পদ্মা সেতু হচ্ছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্টের কনসেপ্টটাই তো বিকৃতভাবে প্রচার করা হয়েছিল, এটা নিয়ে তো আলোচনার কোনো কিছু নাই। ভবিষ্যৎ সরকার কোন কোন জায়গাগুলো নিয়ে কাজ করা অনেক বেশি এখন আপনি যে কোনো অর্থনীতিবিদের সাথে কথা বলেন, আমি নিজেও কথা বলে বোঝার চেষ্টা করতেছি, এবং আপনি জানেন যে তারেক রহমান থেকে এরকম একটা কথা আমি শুনলাম যে সেখানে বলা হয়েছে যে আর কোনো মেগা প্রজেক্ট নেওয়া যাবে না দেশে। দিস ইজ দ্য রাইট ডিসিশন, কোনো মেগা প্রজেক্ট আর নেওয়া যাবে না। এই যে একটা আমি যেটা বলতেছিলাম যে একটা কথা শুনে সবাই না বুঝেই অনেকে ট্রল করতেছে, সত্যিকার অর্থেই হচ্ছে মেগা প্রজেক্টগুলোর কারণে বাংলাদেশে এত বেশি ইনফ্লেশন হয়েছে। ইনফ্লেশন বলতে তো অনেকে বুঝে না সাধারণ মানুষ, মানে জিনিসের দাম বেড়েছে কয়েক গুণ। যত পার্সেন্ট জিনিসের দাম বাড়ে তত পার্সেন্টই হচ্ছে ইনফ্লেশন। তো ইনফ্লেশনগুলো হয়েছে কিসের কারণে? এই মেগা প্রজেক্টের কারণে। এখন বলেন যে কিভাবে? কারণটা হচ্ছে যে মেগা প্রজেক্টটা যে হয়েছে এটা তো বৈদেশিক মুদ্রার সাথে রিলেটেড। তো আপনি যে টাকাগুলো বৈদেশিক মুদ্রাটা বিদেশ থেকে ঋণ করে নিয়ে এসছেন, এটা তো ফ্রি দেয়নি আপনাকে। যে বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রাটা আপনি নিয়ে আনলেন, এগুলো তো ফ্রি না, এটার জন্য প্রতি মাসে আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। ইন্টারেস্টটা আপনি টাকা দিয়ে দিচ্ছেন না, ইন্টারেস্ট দিচ্ছেন ডলার দিয়ে। ডলারটা পান কোথায়? আপনি ডলার কি বানান? আপনি ডলার হচ্ছে আপনার জিনিসপত্র বিক্রি করে যা আসে আর রেমিটেন্স আপনার যা আসে, এইটুকুই হচ্ছে আপনার ডলার। এই ডলারটা বৈদেশিক মুদ্রার ঋণ শোধ করতে করতে এমন একটা পর্যায়ে গেছে যে বাংলাদেশ যে বিদেশ থেকে ইম্পোর্ট করবে, ইম্পোর্টের বিলগুলো পর্যন্ত বাংলাদেশকে বাকি রাখতে হয়েছে। আপনি জানেন, এটা 5 আগস্টের আগের ঘটনা বলছি। ইম্পোর্টের বিল যখন আপনি বাকি রাখতেছেন, তখন বিদেশিরা অনেক বাকি হয়ে গেছে, তখন আর তারা বাকিতে আর এলসি দিচ্ছে না। তখন খেয়াল করেন আপনি, গভর্নমেন্ট কমায় দিল যে আপনি ধরেন 100 বস্তা চাল আমদানি করতে চাচ্ছেন, আপনি একজন আমদানিকারক, গভর্নমেন্ট বললো যে না, পারা যাবে না, আপনি 10 বস্তা। যখনই আমদানি কমে গেল, তখনই মজুদ কমে গেল, তখনই জিনিসের দাম বেড়ে গেল। তাহলে কোথাকার প্রভাব কোথায় এসে পড়তেছে? একটা আমদানি নির্ভর দেশে এত মেগা প্রজেক্ট নেওয়াটা কখনোই কোনো অর্থনৈতিক দিক থেকে কোনো ভালো কোনো স্ট্র্যাটেজি নয়। এবং যে কোনো অর্থনীতিবিদ এই কথাটা বলবে, এবং মানে তারেক রহমানও কিন্তু এই ধরনের একটা বক্তব্য একদিন রেখেছেন। কিন্তু তারেক রহমানকে ওনার এই বক্তব্য বাস্তবায়ন করতে পারবেন? বাস্তবায়ন করতে পারা কি? মেগা প্রজেক্ট নিবে না। আমরা চাই যে আগামীতে কোনো মেগা প্রজেক্ট হবে না। মেগা প্রজেক্ট আস্তে আস্তে ছোট ছোট নিতে হবে, এবং মাইক্রো লেভেলে, হ্যাঁ, মাইক্রো লেভেলের দিকে দৃষ্টি, ছোট ছোট বিষয়গুলো। এবং উনি যে কথা বলছেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, আপনি দেখেন কোথাও কিন্তু মেগা প্রজেক্টের কথা উনি বলছেন না। তার মানে উনি এগুলো স্টাডি করেছেন উনি, এবং ছোট ছোট বিষয়গুলোতে উনি হাত দিবেন। এবং আর একটা যে জোট আছে, তারাও কিন্তু তারা বলে নেই যে আমরা কোনো মেগা প্রজেক্ট নিব। অর্থাৎ এই জিনিসটা তাদের মানে তারা বুঝতে পেরেছে যে মেগা প্রজেক্টের কারণে কি সর্বনাশটা হয়েছে। অ্যাড্রেস করতে পেরেছেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন তো? ইমপ্লিমেন্ট করতে আশা করি পারবেন, কেন পারবেন না? কারণ আগামীতে যে সরকারটা গঠিত হবে, এটা তো জনগণের সরকার হবে। জনগণের রায়ের মধ্যে দিয়ে জনগণ তো ওই সরকারকে টাকা দিবে না, ভোটটা দিবে না, ভোটটা দিবে, কিন্তু সেই যে সাপোর্টটা জনগণের, এটা তো আগামীতে তার কোনো ফ্যাসিস্ট সরকার হবে না। জনগণের সরকার বলতে জনগণের ওয়েলফেয়ার সেন্ট্রিক একটা গভর্নমেন্ট। কিন্তু আপনি বললেন যে আমাদের যে সিস্টেম ডেভেলপ করা আছে, যে সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে যে কেউ ফ্যাসিস্ট না, এই সিস্টেমটা নাই। আপনি কেন বলছেন এই সিস্টেম আছে? এই সিস্টেমকে চেঞ্জ করার জন্য ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দল একসাথে আলোচনা করেছে। একসাথে আলোচনা করে একসাথে সবাই একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কোন কোন জায়গাগুলোতে আমরা চেঞ্জ করব, কোন কোন জায়গাগুলো, কোন কোন আইনি কাঠামোগুলোকে ফ্যাসিবাদকে প্রমোট করে, সেই রাস্তাটা তারা বন্ধ করার জন্য সবাই একমত হয়েছে। একমত হওয়ার পর এটাকে আবার লেজিটিমেসি দেওয়ার জন্য গণভোটের আশ্রয় নেওয়া হয়েছে। নট অনলি দ্যাট, সেই গণভোটে ফ্যাসিবাদের বিপক্ষের যত রাজনৈতিক শক্তি, যত দল, সবাই একমত হয়েছে হাতে ভোট দেওয়ার জন্য। এরপরে যখন নির্বাচন হবে, আমরা পুরনো সিস্টেমে আর থাকবো না, অবশ্যই না। এটাই তো চাওয়া। চাইলেই কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। এবং নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে, আপনি জানেন যে দুইটা, একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ কাজ করবে, এই অ্যামেন্ডমেন্টগুলো কোথায় কোথায় হবে না হবে তারা এটা চূড়ান্ত করবে। চূড়ান্ত করার পর এটা প্রস্তাবটা নিয়ে সেটা আবার পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট আবার এটাকে অনুমোদন করবে। এবং তারা কিন্তু দুইটা শপথ নিবে, একটা সংবিধান সংস্কার পরিষদের হিসেবে শপথ নিবে, আর একটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার, গণপরিষদ সদস্য, রাইট, একটা পার্লামেন্ট মেম্বার, দুইটা হিসেবেই শপথ দিবে। কেন করা হয়েছে এটা? কেন করা হয়েছে? এটা লেজিটিমেসি দেওয়ার জন্য। এটা করা লাগতো না যদি বিপ্লবী সরকার গঠন হতো 5 আগস্টের পরে, এগুলো কিচ্ছু লাগতো না। তো যেহেতু একটু সংবিধানে আছি, একটু সংবিধানে নাই, যার ফলে নানান ধরনের বিতর্ক উঠছে, যার ফলে এটাকে বৈধতা দেওয়ার জন্য এই পদ্ধতিগুলোর আশ্রয় নেওয়া হয়েছে। এবং এই সবচেয়ে বড় সম্পদ, আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে সবাই এই বিষয়গুলোতে আমরা একমত, একমাত্র ফ্যাসিস্ট এবং তার দোসররা ছাড়া। তাদেরকে তো আমরা হিসাবের মধ্যে ধরবো না,
সুতরাং কিন্তু সামনের সেই দিনে- দোষররা তো সমাজের নানান পর্যায়ে রয়ে গেছে, হ্যাঁ, থাকবে। তাদেরকে দিয়ে আমরা কি করব সে বিষয়ে একটু রানার কাছ থেকে শুনে আসি। রানা, আপনি বলছিলেন যে হ্যাজিমনি রয়ে গেছে, তো হ্যাজিমনি রয়ে গেল গণভোটে। একটি গণভোট হচ্ছে, গণভোটে সংবিধান সংস্কার করে আমরা একটি মানে ফ্যাসিবাদ মুক্ত একটি সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছি। তো হ্যাজিমনি নিয়ে ফ্যাসিবাদ মুক্ত একটা সিস্টেমের মধ্যে ঢুকে আমরা কতটা সফল হব? তারা তো বাধা দেবার চেষ্টা করবে, সেই বাধা আটকাবার জন্য আমাদের কি কোনো ইনিশিয়েটিভ আছে আপনি দেখছেন? আচ্ছা, এখানে স্যার একটা কথা বলেছেন যে আমাদের ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কিন্তু অফিসিয়ালি আউট হয়ে যাচ্ছে। অফিসিয়ালি যখন আউট হয়ে যাবে, আমাদের এই নির্বাচন পরবর্তী যখন নতুন সরকার আসবে, যখন তারা শপথ নেবেন, অফিসিয়ালি কিন্তু ফ্যাসিবাদ নাই। আর এলিমেন্টাল যে জিনিসগুলো আছে, হেজিমনি যেগুলো আছে, এগুলো আস্তে আস্তে কিন্তু রিমুভ হয়ে যাবে। যেমন মানুষের মেন্টালিটিতে যে একটা ফ্যাসিবাদ ছিল, একটা ফ্যাসিজম মানে মানুষের মগজে মননে চলে আসছিল, এটাও কিন্তু আস্তে করে চেঞ্জ হয়ে যাবে। কারণ অ্যাটমসফেয়ার যে জিনিসটা আছে, অ্যাটমসফেয়ার যদি আমার প্রতিকূলে থাকে, আমার মেন্টালিটি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যে ফ্যাসিবাদের যে এলিমেন্টসগুলো আছে, এই এলিমেন্ট যখন তারা পাবে না, তখন কিন্তু এই শিকড়গুলো আর বেড়ে উঠবে না। এটাই আমার মানে মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, রানা, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। 2018 সালের একটি সংবাদে আমরা দেখলাম ঘোষণা দিয়ে প্রশ্নপত্র ফাঁস, ধরার কেউ নেই। আমরা বিগত রিজিমে দেখেছি যে একেবারে প্রাইমারি স্কুলের পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস হতে দেখেছি। ভবিষ্যতেও তো দেখতে হবে। ভবিষ্যতে দেখতে হবে, এটার সাথে আমি মানে একমত নই। কারণ বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার ছিল, বাংলাদেশে মনে হয় ফার্স্ট আমাদের যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন সাহেব, পাবলিক পরীক্ষায় নকলের যে একটা মহোৎসব ছিল, এটা কিন্তু উনি আটকাতে পেরেছিলেন এবং এটা সফল, যে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা। আর এখানে প্রশ্নপত্র ফার্স্ট যেটা হচ্ছিল, এখানেও ফেসিবাদের একটা প্রভাব ছিল। আবিদ আলী চাচা নামে একটা লোক ছিল, উনি মানে ড্রাইভার ছিলেন আর কি। উনি প্রশ্নপত্র ফাঁসের একটা মানে একটা প্রবাদ প্রতিম পুরুষ, প্রশ্নপত্র ফাঁস করতেন। উনার প্রশ্নপত্র দিয়ে হয়তো একটা বিসিএস ক্যাডার হতেন। এই যে এখানে উনি মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস করতেন। এইখানে ফ্যাক্টটা হচ্ছে কি, মানে মেধাবী লোকদের দূরে রেখে যারা মেধার সংস্কৃতি থেকে বেরোয়, যে মানে একটা জেনারেশন তারা তৈরি করতে চেয়েছিল যেখানে মেধাবী মানুষ থাকবে না। প্রশ্নপত্র ফাঁস, তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে আপনি যখন রুল করবেন, তারা তো প্রতিবাদ করবে না। আপনি মেধাবী মানুষ, আপনি যে জিনিসটা ধরতে পারবেন যে আসলে এই সেকেন্ড স্টেপে কি আসতেছে। যারা মেধাবী না, মেধাবী ছাড়া যারা একটা জব করছে, চেষ্টা করবে আমার জবটাকে আমি টিকিয়ে রাখবো, সব দিকে জাহান্নামে চলে যাক, আমার জবটাকে টিকিয়ে রাখবো। বাট একটা মেধাবী মানুষ, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই আমার ডিপার্টমেন্টে অথবা আমার দেশে নেক্সট কি হতে পারে। আপনি এটা বুঝে যখন আপনি এটার প্রতিবাদ করতে যাবেন, তারা এই প্রতিবাদের রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য মেধাবী যারা নয় তাদেরকে বিভিন্নভাবে রিক্রুট করার চেষ্টা করেছে। আর এই রিক্রুটটা প্রশ্নপত্রের মাধ্যমে করেছে। যার মেধা নেই, যার যোগ্যতা নেই, তাকে একটা বিশাল একটা চেয়ারে বসানো হয়েছে। সে শুধু তার চেয়ারটাকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য তার ঊর্ধ্বতন যে তাকে বসিয়েছেন তার প্রত্যেকটা কথাই কিন্তু সে মেনে নিচ্ছে। এই যে এখানেও কিন্তু একটা ফ্যাসিবাদের একটা এখনো তো প্রশাসনের মধ্যে এক ধরনের প্রবণতা দেখছি যে আমরা গত 14 বছর 15 বছর আমরা বঞ্চিত, আমরা এই মানসিকতার, আমরা এই আদর্শের, এই এক ধরনের প্রতিযোগিতা কিন্তু এখনো দেখা যাচ্ছে। আচ্ছা, এই প্রতিযোগিতা সবসময় থাকবেই, কারণ তাহলে আমরা সুযোগ সুবিধা সবাই নিতে চাবে, তাহলে আমরা বদলাবো কি করে? আপনার অবস্থান থেকে আপনি রিক্রুট করবেন আপনার প্রতিষ্ঠানে। আপনি রিক্রুট করার সময় আপনি যদি মেধাবী মানুষদেরকে আপনার মেধার ইন্ডিকেটর কি? এখানে মেধাবী বুঝবো কি করে? কারণ এখনো তো আবারও এক ধরনের রাজনৈতিক পরিচয় কিন্তু প্রাধান্য পাচ্ছে, আপনি অস্বীকার করবেন? আমি আসলে একটা জিনিস, আমাদের তারেক রহমান সাহেবের আপনি ভিশনটা যদি দেখেন, ওনার ভিশন নিয়ে কোনো ওনার ভিশন নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, ওনার ভিশন নিয়ে কোনো সন্দেহও নেই। সন্দেহ তো হচ্ছে এর নিচের লেভেলে না, এর নিচের লেভেল। উনি টিমটাকে লিড দিবেন, উনি তো থাকবে ক্যাপ্টেন। তো উনার স্তরে যারা যারা আছে উনি ওইটা পিউরিফাই করেই কিন্তু নিয়ে আসবে। পিউরিফাই করবেন কি করে? গুড ক্যাপ্টেন বাট ব্যাড প্লেয়ার্স। না, ব্যাড প্লেয়ার্স থাকবে না। এখানেই তো এটা আপনি নিশ্চিত করবেন কিভাবে? না, এটা নিশ্চিত করব, এটা আপনি দেখেন না, তারেক রহমান সাহেবের আপনি 31 দফা দেখেন,
তারেক রহমান সাহেবের ওনার যে দেশ গড়ার পরিকল্পনা দেখেন, না আমার কথা এই শুনেন, পরিকল্পনার মধ্যে ওনার পরিকল্পনা, ওনার ভিশন নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, কিন্তু উনি ইমপ্লিমেন্ট যাদের দিয়ে করবেন তারা কি সেই ইমপ্লিমেন্ট করার মতো ক্যাপাবিলিটি বা সেই মেরিট রাখে, বা মেরিটোরিয়াস ধরে নিলাম, বাট তারাও এক ধরনের লোলুপ দৃষ্টি তাদেরও আছে, এক ধরনের মহাচ্ছন্ন তারাও হতে পারে না? উনি তার বেস্ট টিমটাকেই নিয়ে কাজ করবে, যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কিছু করতে চায়, দেশকে একটা সিস্টেমেটিকভাবে চালাতে চায়, তাদেরকে নিয়ে ওনার টিমটা গঠিত হবে। বাংলাদেশে এখন প্রায় 13 কোটির উপরে কিন্তু ইন্টারনেট ইউজার আছে, প্লাস আমরা তো মানুষের সাথে মিশি, মানুষের সাথে কথা বলি। মানুষ কি চাচ্ছে? মানুষ একটা বিশাল পরিবর্তন চাচ্ছে। মানুষ চাচ্ছে এমন একটা মানুষকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য, তাদের দায়িত্বটা দেওয়ার জন্য, যার একটা এক্সপেরিয়েন্স আছে, যার স্টাডি আছে, যার একটা ভীষণ। আমার প্রশ্নটি হচ্ছে, পক্ষ প্রতিপক্ষ দুই পক্ষকেই তো প্রো বাংলাদেশি হতে হবে, বাংলাদেশকে ওন করতে হবে। আমরা বেসিক জায়গা নিয়ে কথা বলছি, আমরা কে রাষ্ট্র পরিচালনায় গেল আর কে গেল না সেটি 12 তারিখের আগে বলতে পারছি না যেহেতু, সুতরাং কোনো একক ব্যক্তির উপরে আমরা প্রত্যাশা রাখতে পারি না। আমরা গোটা রাজনৈতিক সিস্টেমটারই তো পরিবর্তন প্রত্যাশা করি, এবং সেই কারণে আমার প্রশ্নের জায়গাটি ওইটি যে তারা কি বুঝতে পেরেছে যে কোন কোন জায়গাগুলোতে আর যাওয়া যাবে না? এটি কি তাদের অ্যাটিটিউডের মধ্যে দেখেন? আমার জানা মতে এই মেসেজটা ক্লিয়ার, কারণ আপনি শুরুতেই বলেছেন যে আমাদের রক্তাক্ত 24 আছে। এখান থেকে এক্সপিরিয়েন্সটা নিতে হবে, এখান থেকে শিক্ষাটা নিতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমাদের পরবর্তী রাষ্ট্র পরিচালনা করা হয়, এবং এই শিক্ষাটা বাংলাদেশের শুধু পলিটিশিয়ানরা না, প্রত্যেকটা মানুষ এই শিক্ষাটা পেয়েছে, এই শিক্ষার আলোকেই কিন্তু আমাদের নেক্সট ভিশনটা করতে হবে। প্রফেসর মেজবা, 2021 সালের একটি খবর, আল জাজিরা অপপ্রচারের নিন্দা বিশিষ্টজনের। আল জাজিরা একটি মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল। তারা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ওই সময় অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানস নামক একটি রিপোর্ট করেছিল, সেটির নিন্দা জানিয়েছে, এবং বিশিষ্টজনেরা বলেছে এটি অপপ্রচার ছিল। ছোট্ট করে উত্তর দেবো, আমরা শেষ করব। এই অপপ্রচার কি আসলে আপনি যে অপপ্রচার ছিল? বিশিষ্টজন বললেন, তো আজকে যে বিষয়টা নিয়ে প্রথম থেকে আমরা আলোচনা করছি, যে বিশিষ্টজন যাদেরকে বললেন ওইটা কিন্তু ফ্যাসিবাদী সিন্ডিকেটের একটা অংশ আর কি। তাদের কাজেই হচ্ছে যে আমাদের ভিতরের জারি জুড়ি যখন ফাঁস হয়ে যাবে তখন তারা এই ধরনের একটা বিবৃতি নিয়ে সামনে আসবে, যেটা অবৈধ, এটা অপপ্রচার, এটা মিথ্যাচার, হ্যাঁ, এটা নিয়ে তারা সামনে আসবে। ওইটা হচ্ছে ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখার জন্য যে শক্তিগুলো কাজ করে তার মধ্যে ওইটা অন্যতম বড় একটা শক্তি, ব্যাকআপ গ্রুপ। এটা হ্যাঁ, ওইটা একটা বড় শক্তি। মানে ভবিষ্যতেও তো এরকম একটি গ্রুপ থাকবে। গ্রুপ যাতে না থাকে সেই জন্যই হচ্ছে সিভিল সোসাইটিকে এম্পাওয়ার্ড করতে হবে। সিভিল সোসাইটিকে, এই সিভিল সোসাইটিকে এম্পাওয়ার করবে তো রাষ্ট্র। হ্যাঁ, এম্পাওয়ার করবে। সেই রাষ্ট্র কি জনগণের এম্পাওয়ারমেন্টের ধারণাটা একটু ভিন্ন ধরনের। নট দ্যাট যে আপনি তাদেরকে কোনো ক্ষমতা দিলেন আর এই পাওয়ার দিলেন, তাদের স্পেসটা থাকতে হবে, স্পেস থাকতে হবে ডেমোক্রেটিক সোসাইটিতে। স্পেসটা নিশ্চিত করতে হবে। তিনটা জিনিস, একটা হচ্ছে সিভিল সোসাইটিকে, আপনার সিভিল সোসাইটি আপনার সমালোচনা করবে, এই সমালোচনাটাকে পজিটিভলি নিতে হবে, যেটা ফ্যাসিবাদী শাসকরা নিতে পারে। ক্লারিফাই করতে হবে, ক্লারিফাই করতে হবে যে এই কারণ এটা না, এটা করলে ভালো হয়, এবং এই জায়গাটা থেকে এটা ভুল, এইটা একটা জায়গা। 2 নাম্বার হচ্ছে জনগণের যে ক্ষমতায়ন। আপনারা দুইজন এতক্ষণ যে আলোচনাটা করলেন, সবগুলোর মূল হচ্ছে যে ক্ষমতার মালিক যে জনগণ, এই জিনিসটা সোসাইটি থেকে স্পষ্ট করে দিতে হবে। কোনো পলিটিক্যাল পার্টি যেন থিঙ্ক না করে, আপনি যেমন বলতেছিলেন বারবার যে আপনি কি ধরে নিচ্ছে এই ক্ষমতায় আসছে, হ্যাঁ, কে ক্ষমতায় আসে আসুক, সেটা কোনো বিষয় না, সেটা কার সম্ভাবনা নাই, এটা আমরা বলতেই পারি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এমন পারসেপশন ডেভেলপ করতে হবে যে রাষ্ট্র ক্ষমতা এটা আমার সম্পদ নয়, এটা জনগণের সম্পদ, কোনো দলের না, জনগণ যা বলবে সেইটার মধ্যে আমাকে থাকতে হবে, এবং রাজনীতিকদেরও ওই জনগণের মন জয় করতে হবে, এবং 365 দিনের জবাবদিহিতা। জুলাই বিপ্লব আমাদেরকে শেখাচ্ছে যে পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা থাকবে 365 দিনেই জবাবদিহি করতে হবে জনগণের সামনে, এবং জনগণের চাওয়ার বাইরে তাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ফ্লোরিশ করতে চান, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি দেশ চালাতে চান সুন্দরভাবে, মানে আগের কালচার থেকে বের হয়ে, যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে উইনার্স গেট অল সংস্কৃতির অবসান ঘটাতে হবে। উইনার্স গেট অল মানে অর্থাৎ আমি নির্বাচনে জিতলাম, এই জন্য বাকিগুলোকে সব আমার, তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত সব জায়গা থেকে সব বাদ, সব আমার লোকজন গিয়ে ঢুকে যাবে ওইখানে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরোতে না পারলে সুপ্রিম পলিসি মেকিং ব্যাপারগুলো ছাড়া
অন্য কোনো জায়গায় দলীয়করণ করা যাবে না। মানে একেবারে আর হচ্ছে এই জুলাই বিপ্লবের পরে সবচেয়ে মানে আনটাস্ট যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের উপর কোনো ধরনের কোনো জুলাই বিপ্লবের কোনো চাপ লাগে নাই। তারা যে ফ্যাসিবাদের এত বড় একটা সহায়ক ছিল তাদের গায়ে কোনো টাচ লাগে নাই, বরং রক্ত দিল একজন আর দিনে 4টা করে প্রমোশন নিছে আর একজন। এই ঘটনা ঘটে গেছে। এখনো প্রমোশন নেওয়ার প্রতিযোগিতা চলছে, নিজের সুবিধা নিজে নেওয়ার প্রতিযোগিতা এখনো চলছে। এবং আজকে আমার দেশ পত্রিকায় মানে 2-1 দিন আগে এই রিপোর্টটা দেখবেন আপনি, সেখানে আছে যে আমলাতন্ত্রের অসহযোগিতার কারণে ইউনূস সরকার কিচ্ছু কোনো কাজ করতে পারছে না। সিম্পলি এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যথায় না হয় যদি মানে ওই রাস্তায় যদি আমরা না হাঁটি তাহলে আমাদের ওই দিল্লির ফ্যাসিবাদ ফিরে আসা এবং দিল্লির রাজত্ব আবার হয়তো প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা, হয়তো এবার দিল্লি আসবে না, অন্য কেউ হয়তো আসতে পারে। তবে আসতে আসার হবে। জন্য কিন্তু রেডি আছে। তবে বিষয়টা হচ্ছে যে আপনি যদি জিওপলিটিক্যাল ইয়েটাকে ভালো করে আপনি বোঝেন, তাহলে দিল্লির যতটা ইন্টারেস্ট এখানে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা, কায়েম করা, দিল্লির যতটা ইন্টারেস্ট পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের এত ইন্টারেস্ট নাই যে তাদের স্বার্থে এখানে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে হবে। এত ইন্টারেস্ট অন্য কোনো দেশের নাই যতটা দিল্লির আছে। জি, ধন্যবাদ প্রফেসর মেজবাহুল আজম সওদাগর, ধন্যবাদ মামুন রানা, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।